আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে তোমাদের এসএসসি রসায়নের যে দশম অধ্যায়টি রয়েছে, খনিজ সম্পদ ধাতু অধাতু, আমি এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসটি মেটাল এক্সট্রাকশন বা ধাতু নিষ্কাশন, এই প্রসেসটি নিয়ে আজকে কথা বলবো। তোমাদের কাছে এই বিষয়টি কিন্তু বইতে যেভাবে দেয়া আছে, ধাতু নিষ্কাশনের 5টি ধাপ, এটা কিন্তু তোমাদের কাছে একটু কঠিন লাগে, কেমন ধরো এলোমেলো মনে হয়, মানে যেভাবে দেয়া তোমরা সিরিয়ালটা খুঁজে পাও না যে এই 5টি ধাপ কী কী। আমি এই বিষয়টাকে একেবারে ক্লিয়ারলি তোমাদের একটা কনসেপ্ট দেব, পুরো ক্লাস জুড়ে তোমরা আমার সাথেই থাকো। ওকে, চলো শুরু করি। ধাতু নিষ্কাশনের ধাপ রয়েছে 5টি। এই 5টি ধাপ আমরা যদি একটু দেখি, দেখো যে স্টেপ 1 যেটা প্রথম ধাপ, ধাতু নিষ্কাশনের ধাপ আমরা এখানে লিখি যে প্রথম ধাপ, যেটা প্রথম ধাপ, অর্থাৎ ধাতু নিষ্কাশনের যে প্রথম ধাপটা হলো এটাকে বলা হচ্ছে যে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। অর্থাৎ তোমরা কিন্তু এটা জেনে থাকবা যে আমরা ভূ অভ্যন্তরে অর্থাৎ মাটির নিচে যে আকরিকটাকে সংগ্রহ করি, মাটির নিচ থেকে, বা আকরিক কিন্তু ভূত্বকের উপরে বা ভূ অভ্যন্তরে বা এরকম আকরিক পাওয়া যায়। তো আমরা ধরে নিচ্ছি যে একটা আকরিক আমরা কি কাজ করছি, যে মাটির নিচ থেকে এটাকে একটা কোম্পানি মনে করে এটাকে কালেক্ট করছে। ওকে, এরপরে এটাকে কী করা হবে, এটাকে ক্রাশিং করা হবে। ফার্স্ট স্টেপ যেটা তোমরা প্রথমে মনে রাখবা যে প্রথম ধাপটাই কিন্তু আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, অর্থাৎ এটাকে ক্রাশ করে ফেলতে হবে, একেবারে ভেঙে টুকরো করে এরপরে মিহি দানায় পরিণত করা লাগবে। ঠিক আছে, এটা প্রথম কাজ, তার আকরিকটাকে চূর্ণ বিচূর্ণ করা। এটা হলো প্রথম ধাপ। প্রথম ধাপে আমরা তাহলে কি লিখব, আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, চূর্ণ বিচূর্ণ করা। আচ্ছা, আমরা যে আকরিককে চূর্ণ বিচূর্ণ করব, এই করার জন্য, চূর্ণ বিচূর্ণ করার জন্য দুইটা যন্ত্র লাগবে। একটার নাম বলা হচ্ছে, দেখো, জো ক্রাশার। আমরা ক্রাশিং করব, আমরা আসলে আকরিককে কী করব, ক্রাশিং করব, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ করব। এই ক্রাশিং করার জন্য লাগবে কি কি, এই ক্রাশিং করার জন্য দেখো আমরা বলতে পারি কি কি লাগবে। একটা হলো এই ক্রাশিং করার জন্য, একটাকে আমরা বলতে পারি জো ক্রাশার, আর আরেকটাকে বলতে পারি বল ক্রাশার। এই যে আমি সংক্ষেপে লিখলাম, আকরিককে চূর্ণ বিচূর্ণ করতে হলে জো ক্রাশার, এই জো ক্রাশার কী করবে, জো ক্রাশারটা কী করবে, বড় বড় আকরিক, এই দেখো জো ক্রাশারের কাজ, ধর বড় একটা পাথর খণ্ড পাইছো, শিলা, রক, এটা একটা আকরিক, ওর্স, ধরো এটা একটা আকরিক, এই আকরিকটাকে ভেঙে চূর্ণ, মানে এটাকে, এই বড় এটাকে ভেঙে, এই জো ক্রাশারের কাজটা হলো এটাকে ভেঙে সে ছোট ছোট করে দেবে। এরকম মনে করো ছোট ছোট করে দিল, আর এই যে ছোট ছোট খণ্ডগুলোকে আবার একেবারে মিহি করার জন্য যেটা এই যে বল ক্রাশার, এটা আবার কি করবে, এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করবে, মিহি করে ফেলবে, অর্থাৎ গুঁড়ো করে ফেলবে। এটাকে, বিষয়টা কি বুঝছো? তাহলে প্রথমে তুমি যে অর্স বা আকরিকটাকে কালেক্ট করছো, এরকম যে মাটির মধ্য থেকে যে আকরিকটাকে সংগ্রহ করা হলো, ওটাকে, এটাই ছিল সেই আকরিক মনে করো, এটাকে জো ক্রাশার দ্বারা, এই যে জো ক্রাশার দ্বারা কি করা হলো, ছোট ছোট করা হলো, এটাকে আবার বল ক্রাশার দ্বারা একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র মিহি কণায় পরিণত করা হলো। আমার মনে হয় তোমরা প্রথম ধাপটা বিষয়টা বুঝে ফেলছো, যে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। আচ্ছা, দ্বিতীয় যে ধাপটা আছে সেটা কি? দ্বিতীয় ধাপে যে কাজটা করতে হবে, দেখো এই কাজটা হলো, দ্বিতীয় ধাপের কাজটা কিন্তু একটু লং হবে, একটু বড় হবে। আমরা এখানে একটু লিখে ফেলি যে আমাদের দ্বিতীয় ধাপ, ওকে, দ্বিতীয় ধাপের নাম হলো, এই যে আকরিককে তুমি যে চূর্ণ বিচূর্ণ করে ফেলছো, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে ফেলছো, মিহি করে ফেলছো, পাউডার করে ফেলছো, এটা এখন এই দ্বিতীয় ধাপে এর মধ্যে কিন্তু এখনো ভেজাল রয়ে গেছে। অর্থাৎ আমরা মাটির মধ্যে থেকে যে আকরিকটাকে সংগ্রহ করি, এটা কিন্তু পিওর না, ইমপিওর, অবিশুদ্ধ, এর মধ্যে খনিজ মল বা অপদ্রব্য রয়েছে। তো এই খনিজ মলটা থেকে দূর করতে হবে। এটাকে খনিজ মল, অর্থাৎ
আকরিকের ভেতরে এই যে তুমি চূর্ণ বিচ্ছিন্ন করছো, এটা তো পিওর আকরিক না। আমরা যে আকরিকগুলো সংগ্রহ করি, এখন মনে করো তুমি লোহার যে আকরিকগুলো আছে, এই যে ম্যাগনেটাইট, হেমাটাইট, লেমোনাইট, এরপরে মনে করো যে যে অ্যালুমিনিয়ামের আকরিকটা আছে বক্সাইট, এরকম জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ড, ঠিক আছে, এরপরে লেডের আকরিক আছে তো মনে করো গ্যালেনা। তো এখন এই আকরিকগুলো তো আসলে বিশুদ্ধ না, এর মধ্যে এই যে বালি, মাটি মাটি এরকম ভেজাল থাকে। তো এই ভেজাল তো এখন দূর করতে হবে। তার কারণ কি, আমাদের উদ্দেশ্য কি, আমরা এই 5টা ধাপ শেষে এই যে আমরা কী কাজ করতেছি, ধাতু নিষ্কাশন। অর্থাৎ আমরা ধাতু নিষ্কাশনে যখন 5টা ধাপ পাড়ি দেব, তখন পিওর একটা ধাতু পাবো, কিন্তু ঠিক আছে, পিওর একটা ধাতু পাবো, অর্থাৎ বিশুদ্ধ একটা ধাতু পাবো লাস্টে গিয়ে। তাহলে আমরা আকরিক থেকে কিভাবে বিশুদ্ধ ধাতু পাওয়া যায় সেটাই কিন্তু 5টা ধাপ দেখতেছি। এখন এর মধ্যে কি ভেজাল রয়েছে, ভেজাল বা অপদ্রব্যকে আমরা কি বলি, আকরিকের সাথে যে ভেজাল বা অপদ্রব্য থাকে এটাকে বলি আমরা খনিজ মল। এই খনিজ মলটা আমরা এখন পৃথক করে দেবো আকরিক থেকে। এর জন্য যে পদ্ধতি, এটাকে বলা হয় ঘনীকরণ। এই ঘনীকরণ পদ্ধতিতে যেটা, এটা আমরা আকরিক থেকে অপদ্রব্য পৃথক করব। তাহলে এখন কি, যে আকরিককে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলছি, এরপরে আমাদের যে দ্বিতীয় ধাপটা আসবে সেটা হলো আকরিকের ঘনীকরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি আকরিকের ঘনীকরণ। ঘনীকরণ, আচ্ছা, আকরিকের দেখো ঘনীকরণের মধ্যে যেটা আছে সেটা আকরিকের ঘনীকরণের ভেতরে যেটা পাবো, তার ঘনীকরণ করার আবার বেশ কিছু পদ্ধতি। কারণ আকরিক তো আসলে এক ধরনের না, কোনো কোনো আকরিক আছে অক্সাইড, কেউ আছে সালফাইড, ঠিক আছে। তাহলে আকরিক যেমন বিভিন্ন ধরনের হয়, এরকম আমরা ঘনীকরণেরও 4টা ধাপ এখানে দেখব। তাহলে আকরিক ঘনীকরণ, আকরিকের ঘনীকরণ, এর জন্য আমরা 4টা ধাপ দেখবো। দেখো মানে 4টা ধাপ পদ্ধতি দেখবো, আমরা মেথড দেখবো 4টা। তার আকরিক ঘনীকরণের যেটা, ঠিক আছে, মেথড, সেটা হলো আমরা দেখব যে আকরিক ঘনীকরণের জন্য 4টা মেথড বা পদ্ধতি রয়েছে। এক, তাহলে আমরা এখানে কি বলতে পারি, আকরিক ঘনীকরণ। ঘনীকরণ শব্দের অর্থ কি তাহলে কি বুঝছো? ঘনীকরণ মানে হলো অপদ্রব্য দূর করা, বিশুদ্ধ আকরিক থেকে অপদ্রব্য বের করে। এই যে মাটি বালি এগুলো আছে, এগুলোকে পৃথক করে দেবো, এগুলোকে ফেলে দেবো, এইটাকে বলা হয় আকরিকের ঘনীকরণ। তাহলে আমরা ঘনীকরণ কি করতে পারি, 4টা পদ্ধতিতে করতে পারি, কারণ আকরিক তো এক ধরনের না। তো অক্সাইডের জন্য এক ধরনের ঘনীকরণ পদ্ধতি লাগবে, সালফাইডের জন্য অন্য ধরনের লাগবে, আবার যারা চুম্বক দ্বারা যে সকল আকরিকগুলো আকৃষ্ট হয় তাদের জন্য অন্য পদ্ধতি লাগবে, এরকম ভিন্ন ভিন্ন পদ্ধতি। এরকম মোট 4টা পদ্ধতিতে আকরিককে ঘনীকরণ করা যাবে। আকরিকের ঘনীকরণ করা যায় 4 পদ্ধতিতে। আমরা প্রথম যে পদ্ধতি, আচ্ছা, তাহলে ঘনীকরণ তার প্রথম পদ্ধতি যেটা, প্রথম পদ্ধতি আমরা এভাবে 4টা পদ্ধতির নাম লিখি। প্রথম পদ্ধতি কি, দেখো দ্বিতীয় ধাপকে আমরা, এই যে দ্বিতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপের মধ্যে আকরিক ঘনীকরণেরই আবার 4টা পদ্ধতি। কি কি পদ্ধতি আছে? প্রথম পদ্ধতিটা, এটাকে আমরা বলতে পারি যে, দেখো যে হাইড্রোলাইট্রিক প্রসেস, যেটা হাইড্রোলাইট্রিক পদ্ধতি। প্রথম পদ্ধতির নাম কি? হাইড্রোলাইট্রিক পদ্ধতি। আমাদের দ্বিতীয় পদ্ধতির নাম দেখো, প্রথমটা হলো হাইড্রোলাইট্রিক পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা যেগুলো অক্সাইড দ্বারা, আমি এখানে একটু ব্র্যাকেটে লিখে দেই যে যারা অক্সাইডের যে আকরিকগুলো আছে, অক্সাইডের আকরিকগুলো কিন্তু হাইড্রোলাইট্রিক পদ্ধতিতে এগুলোকে পৃথক করা হবে, ঠিক আছে। অক্সাইডের যে আকরিকগুলো আছে, তোমরা দেখবা যে তোমাদের বইতে একটা ছক দেওয়া আছে, সবগুলো কোন ধাতুর কোন আকরিক এই নামগুলো দেওয়া আছে, কিন্তু তোমরা ওখান থেকে যা দেখবা যে অক্সাইডের যে আকরিকগুলো আছে, ঠিক আছে, এইগুলো তোমরা কিন্তু হাইড্রোলাইট্রিক পদ্ধতিতে এগুলো থেকে মনে করো তোমরা ওই আকরিকের ভেজালগুলো পৃথক করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে দ্বিতীয় পদ্ধতিটা দেখব, ফেনা ভাসমান পদ্ধতি বা তেল ফেনা ভাসমান পদ্ধতি। আচ্ছা, ফেনা ভাসমান পদ্ধতি,
এখানে এগুলোর আমরা ডিটেলস পরে পড়বো, আজকের এক ক্লাসে তো সব নেওয়া যাবে না। ফেনা ভাসমান পদ্ধতি, তোমরা সালফাইডের যে আকরিকগুলো পাবা, যেমন লেড সালফাইড বা গ্যালেনা, ঠিক আছে, এরকম সালফাইডের যে বা সিন্নাবার এস যেটা এরকম লেড সালফাইড, ঠিক আছে, এরপর সালফাইডের আকরিকগুলো তোমরা কিন্তু ফেনা ভাসমান পদ্ধতিতে পৃথক করতে পারবা, অর্থাৎ খনিজ মল পৃথক করতে পারবা। অর্থাৎ তৃতীয় যে পদ্ধতিটা পাবা, দ্বিতীয় ধাপেরই যে তৃতীয় পদ্ধতিটি পাবা, মানে আকরিক ঘনীকরণের যে তৃতীয় পদ্ধতি, এটাকে বলা হয় চুম্বকীয় পৃথকীকরণ, ম্যাগনেটিক সেপারেশন, যেটা সেটা দেখো। তাহলে প্রথমটা হলো হাইড্রোলাইটিক প্রসেস বা হাইড্রোলাইটিক মেথড, দ্বিতীয়টা হলো ফ্লোটিং মেথড, আর তৃতীয় যেটা আছে এটাকে আমরা বলতে পারি ম্যাগনেটিক সেপারেশন বা চৌম্বকীয় পৃথকীকরণ। চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি। তুমি এইখান থেকে চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিতে তুমি কি কাজ করতে পারবা, কোন ধরনের আকরিক, যেমন তুমি পারবা হলো রুটাইল, অর্থাৎ টাইটামের একটা আকরিক আছে, টাইটানিয়াম ধাতুর একটা আকরিক আছে, নাম হলো রুটাইল, ঠিক আছে, ক্রোমাইট, এরকম ক্রোমিয়ামের আকরিক। এরপরে লোহার আকরিক যে আছে যে ম্যাগনেটাইট, তুমি কিন্তু এই পদ্ধতি ব্যবহার করতে পারো, ঠিক আছে। অর্থাৎ যে সকল আকরিকগুলো কি ম্যাগনেট দ্বারা যারা ম্যাগনেটিক ধর্ম যাদের রয়েছে তাদের কিন্তু চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিতে করতে পারবা, ঠিক আছে। অর্থাৎ তাহলে আমি এখানে বলতে পারি যে রুটাইল, ঠিক আছে, এরপরে ম্যাগনেটাইট, এইগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, এরকম তুমি করতে পারবা কিছু। চতুর্থ যে পদ্ধতিটা আছে, চতুর্থ পদ্ধতি, যেহেতু বলছে আকরিক ঘনীকরণের পদ্ধতি কয়টা, 4টা, তাহলে চতুর্থ পদ্ধতি যেটা আছে সেটা হলো কেমিক্যাল মেথড বা রাসায়নিক পদ্ধতি। তাহলে এটা কি বলতে পারি, রাসায়নিক পদ্ধতি, ওকে, রাসায়নিক পদ্ধতি। তাহলে এই 4টা পদ্ধতি, আর রাসায়নিক পদ্ধতিতে কাদের, যাদের এই 3টা মেথড যারা ফলো করছে না তাদের ক্ষেত্রে, যেমন তুমি বক্সাইটের একটা আকরিক, বক্সাইট যে আকরিকটা আছে, বক্সাইটের ক্ষেত্রে তুমি কিন্তু রাসায়নিক পদ্ধতি ব্যবহার করতে পারবা, ঠিক আছে, বক্সাইট থেকে অপদ্রব্য দূর করার জন্য। তা আমরা দেখলাম যে আকরিকের ঘনীকরণ আমরা এই 4টা পদ্ধতি। তাহলে আমরা দেখি, আমরা এখানে পড়তেছি কি যে কিভাবে আমরা ধাতু নিষ্কাশন করতে পারবো। ধাতু নিষ্কাশনের ধাপ 5টি। ধাতু নিষ্কাশনের ধাপ কয়টি, 5টি। প্রথম ধাপটা কি জানো, প্রথম ধাপটা ছিল আকরিককে চূর্ণ বিচ্ছিন্ন করা, একটা বড় শিলাখণ্ডকে মিহি বা গুঁড়ো করে ফেলবো প্রথমে, অর্থাৎ ক্রাশিং করা প্রথমটা। আচ্ছা, দ্বিতীয় ধাপটা ছিল কি, আকরিকের ঘনীকরণ। ঘনীকরণের মধ্যে কি কাজ করবো দেখো, আমাদের দ্বিতীয় ধাপ আকরিকের ঘনীকরণ। প্রথম ধাপ আকরিককে চূর্ণ বিচূর্ণ করা, ওকে, আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি, দ্বিতীয় ধাপ শেষ। আমরা তৃতীয় ধাপে যদি ঢুকি, তৃতীয় ধাপকে কি করব, এই যে আকরিককে ঘনীকরণ করছি, তার মানে ময়লা আবর্জনা দূরে ফেলে দিচ্ছি, অর্থাৎ আমরা বিশুদ্ধ করে ফেলছি। এখন আমরা কি কাজ করব, এই আকরিককে অক্সাইডে রূপান্তর করব, আমাদের তৃতীয় ধাপ। তাহলে আমরা এখানে লিখি যে আমরা এই যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এইখানে আমি তৃতীয় ধাপটা লিখে ফেলি, তৃতীয় ধাপ। আচ্ছা, তৃতীয় ধাপে কি বলছি যে ঘনীকরণকৃত যে আকরিকটা, একে আমরা অক্সাইডে রূপান্তর করব। তাহলে আকরিককে অক্সাইডে রূপান্তর, আচ্ছা দেখো, আকরিককে অক্সাইডে রূপান্তর, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন অক্সাইডে যে রূপান্তর করব, এর জন্য দেখো আকরিককে অক্সাইডে রূপান্তর করার মানে যে আকরিকে থাক না কেন ওটাকে আমরা অক্সাইড বানায় ফেলবো, ঠিক আছে। এর জন্য আবার কিছু দেখো, আকরিককে অক্সাইডে রূপান্তর করার জন্য আমরা দেখব যে দুই ধরনের পদ্ধতি রয়েছে। একটাকে বলা হয় ক্যালসিনেশন বা ভস্মীকরণ, আর আরেকটা হলো রোয়েস্টিং বা তাপ জারণ। তাহলে আমরা আকরিককে অক্সাইডে রূপান্তরের জন্য কি কাজ করতে পারি, আকরিককে অক্সাইডে রূপান্তরের জন্য আমরা এক করতে পারি হলো আকরিকের ভস্মীকরণ, আর দুই যেটাকে বলা ভস্মীকরণ বা ক্যালসিনেশন, দুই রোয়েস্টিং বা তাপ জারণ।
তাপ জারণ। আমরা এই দুইটা পদ্ধতি ব্যবহার করি। তৃতীয় ধাপে আকরিককে অক্সাইডে রূপান্তরের জন্য হয় ভস্মীকরণ, কিছু আকরিক আছে যারা ভস্মীকরণ, এইটা অর্থাৎ কিছু আকরিকগুলো আমরা ভস্মীকরণের মাধ্যমে, ঠিক আছে, ভস্মীকরণের মাধ্যমে আমরা কি কাজ করব, অক্সাইডে রূপান্তর করব। আচ্ছা, যে জিনিসটা ভস্মীকরণে যে জিনিসটা মনে রাখবা সেটা হলো অক্সিজেন ছাড়া। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো যে এই যে অক্সিজেন, অক্সিজেন এই যে ক্রস চিহ্ন দিলাম, তার মানে কি ভস্মীকরণের জন্য অক্সিজেন লাগবে না। অক্সিজেন ব্যবহার না করে ভস্মীকরণ আর তাপজারণ, এই যে অক্সিজেন দিয়ে এখানে সাইন দিয়ে দিলাম যে অক্সিজেন লাগবে, এটা কি তাপজারণ অক্সিজেন ব্যবহার করে, আর ভস্মীকরণ কি অক্সিজেন ছাড়া। ওকে, তৃতীয় ধাপ তাহলে আমরা বুঝলাম। আমরা এবার আসি চতুর্থ ধাপে। চতুর্থ ধাপ, ঠিক আছে, চতুর্থ ধাপে যদি দেখি, চতুর্থ ধাপ, আচ্ছা চতুর্থ ধাপ সেটার নাম কি? চতুর্থ আমরা কিন্তু আকরিককে অক্সাইডে রূপান্তর করছি। এরপরে যে অক্সাইডটা পেলাম, যে অক্সাইডটা পেলাম, এই অক্সাইডকে আবার মুক্ত ধাতুতে রূপান্তর করব। তাহলে কি লিখব, যে অক্সাইড টু ফ্রি মেটাল, ঠিক আছে। তাহলে দেখো অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর, অক্সাইডকে মুক্ত ধাতুতে, অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। আচ্ছা, আমরা চতুর্থ ধাপের কথা কি বলছি, দেখো অক্সাইড যেটা পাচ্ছি তাকে আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করব। আর তৃতীয় ধাপে কি পাইছিলাম, ওই যে ঘনীকরণ করা যে আকরিকটা ছিল, সেই আকরিকটাকে আমরা অক্সাইডে রূপান্তর করছিলাম। এইবার আবার অক্সাইডে রূপান্তর করার পর তাকে আবার মুক্ত ধাতু বানায় ফেলবো। কিভাবে? এর জন্য তোমরা কিন্তু আবার দেখবা তিনটা প্রসেস রয়েছে। অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তরের জন্য তিনটা প্রসেস রয়েছে। আমি একটু লিখে দিই কি কি আছে। এক, তুমি কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করতে পারবা। এটা একটা কি, কার্বন বিজারণ পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি। আচ্ছা, দুই, স্ববিজারণ পদ্ধতি, স্ববিজারণ পদ্ধতি। আর তিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো সেটা এটাই কিন্তু পরীক্ষা আসবে, তৃতীয় যেটা, এটা বলি একটু, ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। আমরা এটা কিন্তু ডিটেলস পড়ব, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এই তিনটা প্রসেসের যে কোনো, দেখো আমরা এখানে একটু বলি, মানে কিছু আকরিক আছে তাদের জন্য কার্বন বিজারণ পদ্ধতি লাগবে, এবং কাদের জন্য একটু মনে করা দেই। আচ্ছা, যারা তোমরা দেখবা যে তোমাদের বইতে একটা ছক দেওয়া আছে, সক্রিয়তা, ধাতুর সক্রিয়তা সিরিজ। অধিক সক্রিয় ধাতু দ্বারা, অধিক সক্রিয়, এই যে পটাশিয়াম, সোডিয়াম, এরপরে মনে করো অ্যালুমিনিয়াম, এরকম সক্রিয়তা সিরিজের উপরের যে ধাতুগুলো, অধিক সক্রিয় ধাতুর জন্য লাগবে তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমি এখানে একটু লিখে দিচ্ছি, অধিক সক্রিয়, অধিক সক্রিয় ধাতু তাদের জন্য কি তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস লাগবে। কার্বন বিজারণ, কার্বন বিজারণ মধ্যম সক্রিয় যারা আছে তাদের জন্য, দেখো যারা দেখবা মধ্যম সক্রিয় ধাতু, এদের জন্য কার্বন বিজারণ পদ্ধতি। মধ্যম সক্রিয় যে ধাতুগুলো তাদের যে আকরিকগুলো, তাদের জন্য আমরা কার্বন বিজারণ পদ্ধতি। আর স্ববিজারণ বা অটো রিডাকশন, যেটা অটো রিডাকশন, এটা হলো কম সক্রিয় ধাতু, যারা কম সক্রিয় ধাতু দ্বারা। তাহলে কি এর জন্য কি তোমাকে সক্রিয়তা সিরিজটা কিন্তু জানতে হবে। ওই যে সক্রিয়তা সিরিজের উপর থেকে আমরা ছন্দ ব্যবহার করি, কে না কে মেঘাই বাড়িল যেন ফিরে পাবে হয় কাপুরু সাজে আজি পিটাবে আমায়, আমরা এটা ব্যবহার করে কিন্তু ইচ্ছা করলে বের করতে পারি। ঠিক আছে, আজকে এই আলোচনাটা আমরা যেদিন পড়বো সেদিন দেখব। প্রথম ধাপ আকরিকের চূর্ণ বিচ্ছন্ন, দ্বিতীয় ধাপ আকরিকের ঘনীকরণ, তৃতীয় ধাপ আকরিককে অক্সাইডে রূপান্তর, চতুর্থ ধাপ অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর। ফাইনাল যে ধাপটা আছে, শেষ যে ধাপটা, এটা হলো আমরা দেখব যে ধাতু বিশুদ্ধকরণ। কারণ আমরা মুক্ত ধাতুতে রূপান্তর করছি, ওইটাকে আমরা আবার বিশুদ্ধ করব। ঠিক আছে, তাহলে পঞ্চম যে ধাপ, আমি লিখব কোথায়, পুরাটা জায়গায় বুক, চতুর্থ এইখানে লিখি, পঞ্চম ধাপ। ঠিক আছে, তাহলে পঞ্চম ধাপ একটু লিখে দেই, দেখো পঞ্চম ধাপ, পঞ্চম ধাপটা কি, ধাতু বিশুদ্ধকরণ, ধাতু বিশুদ্ধকরণ। দেখো মেটাল পিউরিফিকেশন, তার মানে আমরা ধাতুকে বিশুদ্ধকরণ যখনই করবো, এই যে পঞ্চম ধাপ,
তাহলে আমি এই বিশুদ্ধকরণটাই যখন করে ফেলবো, লাস্ট আমি পিওর মেটাল পাবো, একেবারে পিওর ধাতু পাবো। দেখো তার মানে আমরা শুরু করছিলাম অর্স, আমরা যদি এখানে একটু দেখাই তোমাদেরকে, আমরা শুরু করছিলাম অর্স বা আকরিক নিয়ে, আর লাস্টে গিয়ে পেলাম কি পিওর মেটাল, পিওর মেটাল। দেখো তো ঠিক আছে না? শুরুটা করছিলাম কি দিয়ে? শুরু করছিলাম ওর্স বা আকরিক দিয়ে, আর লাস্টে কি পেলাম? পিওর মেটাল। পিওর মেটাল আকরিক থেকে কিভাবে তুমি পিওর মেটাল পাবে সেটারই কিন্তু আমরা আজকে বর্ণনা দেখলাম, ঠিক আছে? তো কি আমরা দেখলাম ধাতু নিষ্কাশনের জন্য 5টা ধাপ। আমার মনে হয় তোমাদের সাথে যে একটা মনে করো যেটুকু আলোচনা করলে ধাতু নিষ্কাশনটা বোঝা যায়, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আর ডিটেলস বর্ণনা আমরা ধাপে ধাপে আসছি পরবর্তী ক্লাসে। আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।